আপনি চাইলেও আপনার পরিবারে ইসলামিক আইন প্রতিষ্ঠা করতে পারবেন না যদি কিনা রাষ্ট্রের সংবিধানে ইসলামিক আইন না থাকে। কথাটা কিন্তু বিভ্রান্তমূলক অনেকেই মনে করবে। আমি একটা উদাহরণ দেই, আপনারা মনোযোগ দিয়ে শুনেন, দেখেন মিল পড়ে কিনা। আপনার পরিবারে ধরেন 10 জন লোক, তার থেকে একজন খারাপ হতেই পারে। ধরেন যে একজন এক জায়গা থেকে একটা জিনিস চুরি করলো, চুরির শাস্তি কি সংবিধানে বাংলাদেশের, আর ইসলামিক সংবিধানে কি? ইসলামিক সংবিধান হচ্ছে চুরি করলে হাত কেটে দাও। তাহলে আপনি যদি ইসলামিক সংবিধান অনুযায়ী আপনার পরিবারের ওই ব্যক্তির হাতটা কেটে দিলেন, তাহলে ইসলামিক দৃষ্টিতে আপনি রাইট কাজ করলেন। কিন্তু বাংলাদেশের সংবিধানে যা আছে তার বিরুদ্ধে আপনি চলে গেলেন, তাহলে সংবিধান অনুযায়ী, বাংলাদেশ সংবিধান অনুযায়ী আপনি কিন্তু কাজটা ভুল করলেন, যার কারণে আপনি অপরাধী হয়ে গেলেন, আপনাকে জেলে যেতে হতে পারে। ঠিক আছে না? তার জন্যই আমি এই কথাটা বললাম যে আপনি যদি নিজের পরিবারে আগে ইসলাম প্রতিষ্ঠা করতে চান, পারবেন না। আপনাকে প্রতিষ্ঠা করতে হবে সংবিধান চেঞ্জ করে, আপনার পরিবারে ইসলামিক আইন প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য এই কথাটা বললাম। আগে আমাদের তাহলে বাংলাদেশ সংবিধান এমন একটা ব্যক্তিকে বসাতে হবে প্রধানমন্ত্রীর চেয়ারে, যিনি ইসলাম নিয়ে কাজ করতে চান, ইসলামের পক্ষে থাকতে চান। তাকে আমাদের এই তাকে আমাদের নির্বাচন করতে হবে, যে ব্যক্তি ইসলামের পক্ষে থাকবে। রাইট বললাম কিনা দেখেন। তাহলে আপনার সাথে ওই সংবিধানের, ইসলামিক সংবিধানের যদি না মিল থাকে সরকারি সংবিধানের সঙ্গে, তাহলে আপনার পরিবারেও আপনি ইসলামিক সংবিধান প্রতিষ্ঠা করতে পারবেন না 100%। তার জন্য আমাদেরকে নির্বাচন করতে হবে একটি ভালো ইসলামিক ব্যক্তিকে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আমরা যেন ভবিষ্যতে আল্লাহ তাআলার রহমতে বাংলাদেশকে একটি ইসলামিক রাষ্ট্র হিসেবে দেখতে পারি, সেই কামনা আমি আপনাদের পক্ষে, আমি আপনাদের কাছে করি। আপনারা সকলেই আসুন ইসলামিক আইন প্রতিষ্ঠা করার জন্য ইসলামিক দলকে নির্বাচন করি, এবং যে ব্যক্তি ভালো তাকে নির্বাচন করি, যাতে করে আমাদের ইহকাল এবং পরকাল আমরা দু জায়গাতেই আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে পারি। যা আল্লাহ তাআলা, আমি আপাতত আমার একটি ভোটের দ্বারা হলেও আমি এই ইসলামের পক্ষে ভোট দিয়েছি, যদিও অন্যরা না দেয়, সেটা আমাদের দেখার দরকার।